ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি করতে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আছে দুই দেশ, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই তাতে সই করতে পারেন বলে জানিয়েছেন তিনি। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র লাভ করা থেকে বিরত রাখা সম্ভব হবে। চুক্তিতে ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে সামাল দেওয়া যায় তা নিশ্চিত করা হবে। ট্রাম্প জানিয়েছেন, তিনি শুধুমাত্র এমন একটি চুক্তিতেই সই করবেন যেখানে তিনি যা কিছু চাইছেন তার সব কিছু দিতে ইরান রাজি থাকবে। এদিকে মার্কিন আরেক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি শনিবারই তার উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাবিত খসড়া চুক্তিটি নিয়ে আলোচনা করবেন এবং রবিবারের মধ্যে আবারও যুদ্ধ শুরু করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দুজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আগের আলোচনাগুলোতে ইসরায়েল উপস্থিত ছিল না। এমনকি যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার এই আলোচনার অগ্রগতি সম্পর্কেও ইসরায়েল কিছু জানে না, বরং আঞ্চলিক ও কূটনৈতিক যোগাযোগ এবং নিজস্ব নজরদারি ব্যবহারের মাধ্যমে এই অগ্রগতির বিষয়ে জানতে পেরেছে ইসরায়েল। এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর ইরান সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সব ধরনের যুদ্ধ আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 25টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। স্থানীয় সময় শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযান সহ মোট 25টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জলপথটিতে নিয়োজিত আইআরজিসি নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করেছে। মূলত ইরানি নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়ার পরেই বাণিজ্যিক জাহাজগুলো অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করতে সক্ষম হয়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই নারীকে মোট 53 বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্তদের একজনকে 26 বছর এবং অপরজনকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেমনান প্রদেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, অভিযুক্তরা শত্রুপক্ষের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ইরানের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় ভিডিও ও তথ্য সরবরাহ করতেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী শক্তির সহযোগী সেজে যারা ইরানের জনগণের নিরাপত্তাকে টার্গেট করবে তাদের জন্য এই রায় একটি শিক্ষা। তবে অভিযুক্ত দুই নারীর পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসঘাতকতা, পরস্পর বিরুদ্ধে অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে এই অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিভাব। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। চলমান শান্তি আলোচনা থমকে যাওয়ার পেছনে একমাত্র কারণ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও বিশ্বাসঘাতকতা, এমন মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। জাতিসংঘের মহাসচিবকে ফোনে এই অভিযোগ করেছেন তিনি। বলেন, ওয়াশিংটন বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে কূটনীতিকে দুর্বল করছে। সামরিক আগ্রাসন ও ইরানের উপর অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়াই বর্তমান সংকটের মূল কারণ বলেও মনে করেন আরাকচি। তার দাবি, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি আলোচনা চলাকালে বিভিন্ন সময় নিজেদের অবস্থান পরিবর্তনও করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের মতো দাবিও তুলেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র। আব্বাস আরাকচি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরান দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আলোচনায় অংশ নিচ্ছে এবং একটি ন্যায় ও যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন গালিবাফ। তবে যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধ শুরু করে তবে তার ফল হবে ধ্বংসাত্মক ও ভয়াবহ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন বাকের গালিবাফ। আর যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বন্ধ করে কূটনীতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নাহিদা রিন্থি, ৭১। গাজা অভিমুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি নিন্দনীয় আচরণের অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। স্থানীয় সময় শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারোট এই ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, গাজা ফ্লোটিলা কর্মীদের প্রতি আচরণের ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ তৈরি হয়েছে, এই সিদ্ধান্তটি তারই প্রতিফলন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গাজাগামী ফ্লোটিলার আটক কর্মীদের হাত বাঁধা ও চোখ বাঁধা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসে উপহাস করছেন বেন গাভির। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে ফ্লোটিলার আয়োজকরা দাবি করেছেন আটক অবস্থায় অন্তত ১৫টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগের মধ্যে রয়েছে অপমানজনক তল্লাশি, যৌন নিপীড়ন, এমনকি ধর্ষণের ঘটনাও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ৩ মাস হতে যাচ্ছে। এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কৌশলগত সাফল্যের দাবি করলেও এখন প্রশ্ন উঠছে আসলে কতটুকু সফল তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কিছু সফলতা পেলেও হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব এবং পারমাণবিক ইস্যুতে তেহরানের অনড় অবস্থা ট্রাম্পের বিজয়ের দাবিকে দুর্বল করে দিচ্ছে। অরিসুল ইসলামের রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে তেহরানকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করবেন তিনি। কিন্তু যুদ্ধের ৩ মাস হতে চললেও পরিস্থিতি দিচ্ছে ভিন্ন তথ্য। ইরানের কৌশলগত অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ এখনও বহাল রয়েছে। পরমাণু ইস্যুতেও নিজেদের অবস্থান থেকে অনড় তারা। আলোচনার জন্য বারবার চেষ্টা চালালেও শর্ত মনমতো না হওয়ায় সেখানেও সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধের ৩ মাসে প্রশ্ন উঠছে, ট্রাম্প যুদ্ধে জেতার দাবি করলেও তা কি আসলেই সম্ভব হয়েছে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু এখনও তাদের রাজনৈতিক বিজয় হয়নি। তারা বলছেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সফলতার দাবিটি এখন দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নিজ দেশেও সংকটে ট্রাম্প। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি, কমে যাওয়া জনপ্রিয়তা এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সব মিলিয়েই ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। নিজ পার্টির কাছেও জনপ্রিয়তা হারাতে বসেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা। একটি হলো সমঝোতার মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, অন্যটি আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া। তবে যে কোনো সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অরিসুল ইসলাম, ৭১। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকধারী গোলাগুলির এক পর্যায়ে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। গুলি বিনিময়ের সময় একজন পথচারীও আহত হন, তবে তার অবস্থা কেমন তা জানা যায়নি। হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে ওই বন্দুকধারী গুলি ছোড়ে। বিবৃতিতে বলা হয় সিক্রেট সার্ভিসের পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়ে। বন্দুকধারী গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরে মারা যান। পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান এক ব্যক্তি গুলি ছুড়েছেন এমন খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তাদের কর্মকর্তারা সেখানে গেলে এই গোলাগুলি হয়। হোয়াইট হাউসের কাছে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সাংবাদিকরা। এরপরই সেখানে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় তদন্ত করার কথা জানিয়েছে সিক্রেট সার্ভিস।
আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দিল্লি ও ওয়াশিংটন একসাথে কাজ করবে বলেও জানান তিনি। দিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে আলোচনা করেছেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে। তবে দুই নেতার মধ্যে মার্কিন তেল ও গ্যাস বিক্রি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি কেউ। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। 4 দিনের সফরের প্রথম দিনই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রায় 1 ঘন্টা চলে তাদের এই বৈঠক। এ সময় মধ্যপ্রাচ্য উত্তেজনা ও বাণিজ্য সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, নিরাপত্তা, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় দিল্লি ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাবে বলে জানান নরেন্দ্র মোদী। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদারের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই দুই দেশের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে, যা আগামীতে আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরান ইস্যু নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। এই সমস্যাটির সমাধান করতে হবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। প্রণালীটি টোল ছাড়া খুলে দিতে হবে। আমরা আশা করি এটি কূটনৈতিক পথে সম্পন্ন হবে। এর আগে শনিবার সকালে 4 দিনের সফরে স্ত্রীসহ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুবিও। সেখানে মাদার তেরেসা হাউস, বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম পরিদর্শন করেন। 26 মে পর্যন্ত ভারতে অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অরিসুল ইসলাম, 71। তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় তৃণমূল ভবন খালি করার নোটিশ দিয়েছে ভবনটির মালিক। কলকাতার এপি ক্যানাল সাউথ রোডের এই ভবনটি আগামী 2 মাসের মধ্যে খালি করার আলটিমেটাম দিয়েছে বাড়িটির মালিক। 2022 সালে তপসিয়ার পুরনো দলীয় সদর দপ্তর সংস্কারের জন্য সেখান থেকে সরিয়ে এই ভবনে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়েছিল। প্রথমে 2 বছরের জন্য ভাড়ার চুক্তি হলেও পরে তা আরও 2 বছর বাড়ানো হয়। সম্প্রতি সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাড়ি ফিরিয়ে দিতে বলা হয়েছে। মালিক মনুতোষ সাহা জানান, ভোটের ফল ঘোষণার পর থেকেই তার বাড়িতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই তিনি আর রাজনৈতিক কার্যালয়ে রাখতে রাজি নন। তার দাবি, ভবন খালি করে দেওয়ার বিষয়ে মৌখিক আশ্বাসও দিয়েছে তৃণমূল। পাশাপাশি বকেয়া ভাড়াও পেয়েছেন বলে জানান তিনি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।